বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর ভূমিকাকে। হামলার সময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং এটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এমন অভিযোগে সংস্থাটির সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। آژانس بین‌المللی انرژی اتمی نیز که حتی حاضر نشد در ظاهر هم که شده حمله به تأسیسات هسته‌ای ایران را محکوم کند اعتبار بین‌المللی خود را به حراج گذاشت و به همین دلیل سازمان انرژی اتمی ایران تا تضمین امنیت تأسیسات هسته‌ای ইরানের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাগুলোর সাথে দেশটির উত্তেজনা বাড়তে পারে এবং পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা ও আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। একই সাথে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA তাদের আওতায় বিশ্বজুড়ে পরিচালিত পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষায় কতটুকু ভূমিকা রাখছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। বিনা উস্কানিতে ইরানের পরমাণু স্থাপনায় নজিরবিহীন হামলার সরাসরি পরিণতি হলো এমন সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে IAEA এর সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পর্যবেক্ষক দেশগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা IAEA, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুচ্ছেদ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের জানানো হয়েছিল যে ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আমরা এখনো চাই তাদের সাথে কূটনৈতিক আলোচনা করে এটার মীমাংসা করতে। জেনেভা কনভেনশনের 56 অনুচ্ছেদ অনুযায়ী কোনো দেশের পারমাণবিক স্থাপনার উপর হামলা নিষিদ্ধ করা হয়েছে। আণবিক শক্তি সংস্থার ওয়েবসাইটেও বলা হয়েছে, যদি কোনো দেশ এই আইন লঙ্ঘন করে তাহলে তারা আন্তর্জাতিক নিন্দা ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে পারে। জেনেভা কনভেনশন যুদ্ধের সময় দেশগুলিকে তাদের কর্মের জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে সহায়তা করে। অথচ ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও আমেরিকার হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি IAEA। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বিশ্বজুড়ে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করে। সংস্থাটি 1957 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি জাতিসংঘের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি সদস্য দেশগুলোতে পারমাণবিক স্থাপনা এবং উপকরণগুলির নিরাপত্তা নিশ্চিত করতে চুক্তিবদ্ধ এবং পারমাণবিক নিরাপত্তা বিষয়ক মান ও গাইডলাইন তৈরি করে। এছাড়া IAEA পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সদস্য দেশগুলিকে প্রযুক্তিগত সহায়তাও প্রদান করে। IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করবে ইরানের পার্লামেন্টে এমন সিদ্ধান্তের পরেও জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তার সংস্থার পরিদর্শকরা ইরানে ফেরত গিয়ে দেশটির সাথে কাজ শুরু করতে চান। আমাদের ইরানে ফিরতে হবে। যে কোনোভাবেই হোক ইরানের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাসের জন্য পিছিয়েছে, এই দৃষ্টিভঙ্গি আমি পছন্দ করি না। এটি চোখে দেখা পরমাণু প্রযুক্তি সেখানে আছে, কারিগরি সক্ষমতাও সেখানে আছে, এটা কেউ অস্বীকার করতে পারে না। এখন কূটনৈতিক সমাধানের একটি সুযোগ আছে, আমাদের সেই সুযোগ নষ্ট করা ঠিক হবে না। এটা 2 নাকি 3 মাসের জন্য সেটা গুরুত্বপূর্ণ নয়, আমাদের দরকার হলো সমাধান। এদিকে আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। হামলার আগে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে ফেলেছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। ইরানে ইসরায়েল হামলা চালানোর আগে গত 12 জুন ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থাকে জানিয়েছিল যে তারা একটি নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণ করেছে, যেটি বেশ সুরক্ষিত এবং যেখানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। আমরা যতটুকু জানি ওই স্থাপনা কোথায় তা প্রকাশ করা হয়নি। হয়তো আমেরিকান বা ইসরায়েলিরাও জানে না। সম্ভবত সপ্তাহখানেকের মধ্যে না হলেও মাসখানেকের মধ্যেই তারা ইউরেনিয়ামগুলো ওখানে সরিয়ে ফেলতে পারে। আমেরিকার আক্রমণে ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস না হলে ইরান এরপর কী করতে যাচ্ছে
তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। হামলায় পরমাণু কর্মসূচির যতটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামত ও হত্যার শিকার হওয়া বিজ্ঞানীদের জায়গায় নতুন বিজ্ঞানীদের নিয়ে আসার পর তাদের কর্মসূচি কি আরও গতি পাবে, এমন প্রশ্নও রয়েছে। জেরুজালেম থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বুশেগা জানিয়েছেন, ইরানের নেতারা জানেন যে এই ধরনের অস্ত্র থাকাটাই হবে ভবিষ্যতে হামলা থেকে তাদের সুরক্ষা। ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছেন। এই প্রস্তাবের বিপক্ষে কোনো প্রতিনিধি ভোট দেননি এবং একই সাথে ইরানের 60% মাত্রার সমৃদ্ধ করা যে 400 কেজি ইউরেনিয়াম, সেগুলোর কি হলো তা এখনো কেউ জানে না। সবাই জানে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তাদের এই পারমাণবিক কর্মসূচি বাতিলের চাপ সত্ত্বেও তাদের উপর কখনো আক্রমণ করা হয়নি। তাই ইরানও হয়তো চাইবে যত দ্রুত সম্ভব পারমাণবিক অস্ত্র তৈরি করতে, কারণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর আওতাভুক্ত হয়েও ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি। পরমাণু কর্মসূচির কারণে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ দীর্ঘ সময় ধরে। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আবারও উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে। কিন্তু এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা আসলে কি? পারমাণবিক অস্ত্র, ইউরেনিয়াম, সেন্ট্রিফিউজ কিংবা নিউক্লিয়ার এনরিচমেন্ট, বহুল ব্যবহৃত এই সব শব্দের বিস্তারিত জানার আগ্রহ আছে অনেকের। আজকের ভিডিওতে সহজ করেই জানার চেষ্টা করা যাক এই সব শব্দের ব্যাখ্যা। নিউক্লিয়ার বোমা বানাতে যে উপাদান সবচেয়ে বেশি দরকার সেটি হলো ইউরেনিয়াম। এটি একটি প্রাকৃতিক ধাতব পদার্থ যা পৃথিবীর মাটিতেই পাওয়া যায়। তবে সব ইউরেনিয়াম কিন্তু বোমা বানাতে ব্যবহার করা যায় না। সাধারণ ইউরেনিয়ামের 2 ধরনের আইসোটোপ আছে। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামের মধ্যে 99.3% থাকে U-238 আর মাত্র 0.7% থাকে U-235। এই U-235 পারমাণবিক বোমার জন্য কার্যকর, কারণ এটি ফিউশন বিক্রিয়ায় অংশ নেয়। কিন্তু যেহেতু প্রাকৃতিক ইউরেনিয়ামে U-235 খুব কম থাকে, তাই এর পরিমাণটা বাড়াতে হয়। আর এই পরিমাণ বাড়ানোর প্রক্রিয়াকেই বলা হয় নিউক্লিয়ার এনরিচমেন্ট। এনরিচমেন্ট মানে হলো ইউরেনিয়ামে U-235 এর পরিমাণটা বাড়ানো। যেহেতু প্রাকৃতিকভাবে এটি মাত্র 0.7% থাকে, তাই এটাকে কৃত্রিমভাবেই বাড়াতে হয়। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয় 3 থেকে 5% এনরিচড ইউরেনিয়াম, আর বোমা বানাতে ব্যবহার করতে হয় 90% বা তারও বেশি। তাই বলা হয় যারা ইউরেনিয়াম 90% এনরিচ করতে পারে তারা পারমাণবিক বোমা বানানোর অবস্থানে পৌঁছে যায়। ঠিক এই কারণেই ইরান সহ অনেক দেশের ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে আন্তর্জাতিক মহলে এত চাপ এবং সন্দেহ তৈরি হয়েছে। প্রশ্ন আসাই স্বাভাবিক যে ইউরেনিয়ামে U-235 আইসোটোপের পরিমাণ বাড়ানো হয় কিভাবে। এখানেই আসে সেন্ট্রিফিউজ নামের এক বিশেষ প্রযুক্তি। সেন্ট্রিফিউজ দেখতে অনেকটা টিউবের মতো, যা অনেক দ্রুত ঘোরে। এই ঘূর্ণন শক্তি ব্যবহার করে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম আইসোটোপ U-235 কে আলাদা করে। এটি একবারে সম্ভব না, হাজার হাজার সেন্ট্রিফিউজ একসাথে কাজ করে এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণের কাজটা করে। সেন্ট্রিফিউজ যত আধুনিক হবে তত দ্রুত এবং বেশি মাত্রায় U-235 তৈরি করা সম্ভব। আমাদের চারপাশে সবকিছুই তৈরি হয় পরমাণু দিয়ে। প্রতিটি পরমাণুর কেন্দ্র, যাকে নিউক্লিয়াস বলা হয়, সেখানে বিশাল শক্তি জমা থাকে। সাধারণ অবস্থায় এই শক্তি নিঃসরণ হয় না, কিন্তু বিজ্ঞানীরা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে সেই নিউক্লিয়াসকে ভেঙে দেওয়া যায়। আর এই পদ্ধতির নাম হলো নিউক্লিয়ার ফিশন। যখন বড় কোনো পরমাণু যেমন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এর নিউক্লিয়াস ভাঙা শুরু হয়, তখন সেই ফিশন বিক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয়। শুধু শক্তি নয়, প্রতিটি ফিশনে আবার নিউট্রনও তৈরি হয়, যা তার পাশের পরমাণুটাকে ভেঙে ফেলে। এইভাবেই শুরু হয় একটা চেইন রিঅ্যাকশন। একটার পর একটা পরমাণু ভাঙে এবং একসাথে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের 3টি প্রধান দিক রয়েছে। প্রথম, তাপ।
বিস্ফোরণের সময় উৎপন্ন হয় হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ, ফলে মানুষ, ঘরবাড়ি, গাড়ি সব পুড়ে ছাই হয়ে যেতে পারে। চাপ তরঙ্গ বা ব্লাস্ট ওয়েভ, এই তরঙ্গ এতই শক্তিশালী হয় যে বিস্ফোরণ স্থল থেকে 20 কিলোমিটার দূরের দালানও ভেঙে পড়তে পারে। 3 নম্বরে আছে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন। ফিশনের সময় যে বিকিরণ তৈরি হয় তা মানুষের শরীর এবং প্রকৃতিতে একটা দীর্ঘমেয়াদী ক্ষতি করে। এতে ক্যান্সার হতে পারে, শিশুদের জন্মগত সমস্যা দেখা দেয় এবং মাটিতে অনেক বছর ধরে বিষক্রিয়া থাকে। আর ভয়ঙ্কর বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। সম্প্রতি ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের জনগণকে দেশটির সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. এদিকে নির্বাসনে থাকা ইরানের সাবেক রাজপুত্র রেজা পাহলভিও বিবিসিকে জানিয়েছেন, ইরানের সরকার উৎখাতের এখনই মোক্ষম সময়। This is maybe an opportunity now, seeing the regime being so weak and have weakened even more. So there's a new wave of hope and energy that has been created as a result. মূলত 1979 সালে ইসলামী বিপ্লবের পর ক্ষমতাচ্যুত হন ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি। শাহের পতন এবং ইসলামী বিপ্লবকে সবাই দেশটির ইতিহাসে এক মোড় বদলে দেওয়া ঘটনা হিসেবে দেখেন। মূলত ওই ঘটনার ঠিক 26 বছর আগে ইরানে আরও একটি ঘটনা ঘটেছিল, যা দেশটির ইতিহাসের গতিপথ বদলের সূচনা করেছিল। এটি ছিল 1953 সালের অভ্যুত্থান, যাতে উৎখাত হয়েছিলেন ইরানের তৎকালীন জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী মোসাদ্দেক, আর ক্ষমতাসীন হয়েছিল শাহ। এই অভ্যুত্থানের পেছনে কলকাঠি নেড়েছিল মার্কিন ও ব্রিটিশ দুই গুপ্তচর সংস্থা CIA এবং MI6। 1953 সালের অগাস্টের মাঝামাঝি ইরানের সম্রাট রেজা শাহ পাহলভি তার প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে বরখাস্ত করেন। তবে এই বরখাস্তের পেছনে কলকাঠি নেড়েছিলেন তেহরানে সে সময়ের CIA-এর প্রধান এজেন্ট, সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নাতি কার্মিট রুজভেল্ট জুনিয়র। তিনি জানান, প্রধানমন্ত্রী মোসাদ্দেককে বরখাস্ত করা হয়েছিল সরকারি যে ডিক্রি দিয়ে, সেটাও লিখে দিয়েছিল একজন CIA-এর এজেন্ট। নিরাপত্তার কারণে আমরাই সেই আদেশপত্রটি লিখে দিয়েছিলাম। আমার একজন লোক ছিল যে নিখুঁত ফার্সি জানত, তাকে দিয়ে আমরা সেই ঘোষণাটি লিখলাম, তারপর সেটা পাঠিয়ে দিয়েছিলাম শাহের কাছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী মোসাদ্দেকের দ্বন্দ্ব চলছিল। তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তেলের বড় একটা অংশ সে দেশের জনগণের জন্য সংরক্ষিত রাখতে। এজন্য তিনি অ্যাংলো ইরানিয়ান তেল কোম্পানিটি জাতীয়করণ করেছিলেন, যা পরিচালনা করত ব্রিটিশরা। তার এই সিদ্ধান্তে ক্ষিপ্ত করে তোলে ব্রিটেনকে। ব্রিটেন ইরানের তেল উৎপাদন এবং রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই সময় রাশিয়ার সাথে পশ্চিমাদের স্নায়ু যুদ্ধ চলছিল। তাই লন্ডন থেকে ওয়াশিংটনকে এটা বোঝানো হয় যে এভাবে চলতে থাকলে ইরান হয়তো কমিউনিস্ট শিবিরে যোগ দিতে পারে। তখন আমেরিকা সিদ্ধান্ত নেয় যে এই ব্যাপারে তাদের কিছু একটা করতে হবে। ওই সময় ইরানের শহুরে জনগোষ্ঠীর মধ্যে মোসাদ্দেকের প্রতি জোর সমর্থন ছিল, কিন্তু ইরানি সমাজের কিছু প্রভাবশালী অংশের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। CIA বুঝতে পারে যে ইরানের শাহ এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব উস্কে দিয়েই সহজে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল তেল সমৃদ্ধ দেশটির সর্বময় নিয়ন্ত্রণ যেন পশ্চিমা সমর্থক শাহের হাতে থাকে। তাই পরিকল্পনা হয়েছিল মোসাদ্দেককে সরিয়ে তার জায়গায় প্রধানমন্ত্রী পদে বসানো হবে শাহের অনুগত জেনারেল ফজলুল্লাহ জাহিদিকে। কিন্তু একটা আশঙ্কা ছিল যে এই জেনারেলকে হয়তো অভ্যুত্থানের আগেই গ্রেফতার করা হতে পারে। যেন তা হতে না পারে সেজন্য মাঠে নামলেন এজেন্ট রুজভেল্ট। আমি জেনারেল জাহিদির অ্যাপার্টমেন্টে গেলাম, তাকে আমার গাড়ির পেছনে উঠালাম, তারপর কম্বল দিয়ে তাকে ঢেকে দিলাম। তারপর তাকে নিয়ে গেলাম আরেক এজেন্টের বাড়িতে, সেখানেই তাকে রাখা হলো। অভ্যুত্থানের মূল মুহূর্তটা ছিল প্রধানমন্ত্রী মোসাদ্দেকের বাড়ি ও অফিস আক্রমণ করা। এই জন্য কাজে লাগানো হয় শাহের অনুগত সৈন্যদের। এছাড়া বিক্ষুব্ধ জনতা হিসেবে কাজ করার জন্য শহরের বাজার এলাকা থেকে একদল লোককে ভাড়া করে নিয়ে আসা হয়। এই জন্য নগদ $70,000 খরচ করেছিল CIA। প্রথম দফায় CIA ও MI6-এর অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে শাহ তার স্ত্রীকে নিয়ে বাগদাদে পালিয়ে যান। বিক্ষুব্ধ হয়ে ওঠে ইরানের পরিস্থিতি। এরই মধ্যে দ্বিতীয় দফার চেষ্টায় মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। প্রধানমন্ত্রী হন জেনারেল জাহিদি এবং নির্বাসন থেকে তেহরানে ফিরে আসেন শাহ।
মিস্টার মোসাদ্দেকের নাতি হেদায়েত মতিন দফতরি সে সময় ছাত্র ছিলেন। তিনি 1953 সালের অগাস্ট মাসে দাদার কাছে ছুটি কাটাতে এসেছিলেন। তিনি জানান কিভাবে তার দাদা প্রধানমন্ত্রী মোসাদ্দেকের বাসায় হামলা হয়েছিল। সেদিন দুপুর পর্যন্ত পরিস্থিতি ছিল একেবারেই স্বাভাবিক। তারপর হঠাৎ করেই আমরা শুনলাম লোকজনের গোলমাল, গোলাগুলির শব্দ। চারদিকে যত রাস্তা বা গলি ছিল সব দিক থেকে বাড়িটা ঘিরে ফেলা হলো। ট্যাঙ্ক এবং অস্ত্রশস্ত্র নিয়ে আমার দাদুর বাড়ির ওপর আক্রমণ চালানো হলো। বাড়ির ভেতরে ট্যাঙ্ক ঢুকে পড়ল, ছাদটা পুরোপুরি উড়িয়ে দেয়া হলো। পরে দাদু সাদা পতাকা হাতে বের হয়ে আসেন, কারণ তিনি রক্তপাত চাননি। পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে গ্রেফতার করা হয় এবং বিচারে তাকে কারাদণ্ড দেওয়া হয়। কয়েক বছর পর তিনি জেল থেকে ছাড়া পান এবং নিজের বাড়িতে ফিরে আসেন, কিন্তু তাকে 1963 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়। It is the victory of the Bangladeshi auntie who knocked on door after door until her feet throbbed and her knuckles ached. বাংলাদেশে এই ক্লিপটি এখন ভাইরাল। 33 বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্কের আসন্ন মেয়র নির্বাচনে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে ইতিহাস গড়েছেন। It's where the mayor will use their power to reject Donald Trump's fascism. চূড়ান্ত ফলাফল এখনো না আসলেও তিনি ইতোমধ্যেই ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে অনেককে পেছনে ফেলে এগিয়ে গেছেন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর মতো একসময়কার প্রভাবশালী নেতার বিপরীতে তার জয় বেশ গুরুত্বপূর্ণ এবং এটি রাজনীতিতে একরকম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মিস্টার মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন এবং 7 বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে আসেন। সেখানে তিনি ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বোর্ডেন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের ক্যাম্পাস শাখার একজন সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। মিলেনিয়াল প্রজন্মের এই প্রগতিশীল নেতা, যিনি শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র হতে পারেন, তিনি তার শেকড়ের বৈচিত্র্যকে তুলে ধরে তার ভিত্তিতে এগিয়েছেন। তিনি তার প্রচারণার একটি ভিডিও পুরোপুরি উর্দু ভাষায় করেছেন এবং তাতে বলিউডের সিনেমার দৃশ্য যুক্ত করেছেন। तो ये है जो एंड्रू कोमो ऑफर कर रहा है। आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? আরেকটি ভিডিওতে তিনি স্প্যানিশ ভাষায় কথা বলেছেন। মামদানির স্ত্রী 27 বছর বয়সী ব্রুকলিনের সিরিয়ান শিল্পী রামা দুয়াজি, যার সাথে ডেটিং অ্যাপ হিঞ্জের মাধ্যমে তার পরিচয় হয়েছিল। তার মা মীরা নায়ার একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার বাবা মা দুজনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। মামদানি নিজেকে গণমানুষের প্রতিনিধি এবং সংগঠক হিসেবে উপস্থাপন করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি আবাসন খাতের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন, যার মাধ্যমে কুইন্সে স্বল্প আয়ের বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে লড়তে সাহায্য করতেন। মামদানি তার মুসলিম পরিচয়কে তার প্রচারণার অংশ হিসেবে তুলে ধরেছেন। তিনি নিয়মিত মসজিদে গিয়েছেন এবং শহরের উচ্চ জীবনযাত্রার খরচের সংকট নিয়ে প্রচারণার ভিডিও প্রকাশ করেছেন। মানুষের সমস্যাগুলোকে তিনি এমনভাবে তুলে ধরেছেন যা অনেকের মনেই দাগ কেটেছে, বিশেষত অভিবাসীদের। My name is Assemblymember Zohran Mamdani, and I am running to make the city affordable. I'll freeze the rent for millions of tenants, make buses fast and free, and deliver universal childcare. And before you ask, I'll pay for it by taxing the rich. মিস্টার মামদানি যেসব প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে রয়েছে শহর জুড়ে বিনামূল্যে বাস পরিষেবা, বাড়ি ভাড়া স্থির রাখা এবং অবহেলা করা বাড়িওয়ালাদের জবাবদিহির ব্যবস্থা করা, সাশ্রয়ী মূল্যের ওপর জোর দিয়ে শহরের নিজস্ব মুদি দোকানের চেইন সৃষ্টি করা, 6 সপ্তাহ থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য সারা শহরে বিনামূল্যে চাইল্ড কেয়ার প্রতিষ্ঠা, সাশ্রয়ী বাসস্থানের সংখ্যা 3 গুণ বাড়ানো, যা ইউনিয়নের মাধ্যমে নির্মাণ করা হবে, মেয়রের অফিসের পুনর্বিন্যাস, যাতে সম্পত্তির মালিকরা দায়বদ্ধ থাকে এবং স্থায়ীভাবে সাশ্রয়ী বাসস্থান বাড়ানো যায়। তার কৌশলও ছিল অনেকটাই ভিন্নধর্মী এবং ভাইরাল হওয়ার মতো। सोचिए, ये 5 लस्सियां कैंडिडेट्स हैं और मैं ये वाला हूँ। ये सिस्टम ऐसे काम करता है। सबसे पहले फर्स्ट चॉइस वोट। তিনি বাড়ি ভাড়ার বিষয়কে তুলে ধরতে আটলান্টিক সাগরে ডুব দিয়েছেন এবং খাদ্য নিরাপত্তাহীনতাকে তুলে ধরতে একটি পাতাল রেল সাবওয়েতে রমজানের ইফতার করে রোজা ভাঙেন।
যদিও সমালোচকদের অনেকের মতে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং এবং অনেকে মেয়র পদের জন্য তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন। জোহরান মামদানি জানান, তাকে এবং তার পরিবারকে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষী হুমকির মুখে পড়তে হয়েছে। পুলিশ সেসবের তদন্তও করছে। তবে তিনি অনেকটা স্রোতের বিপরীতে গিয়ে আমেরিকার মতো জায়গায় নিজের মুসলিম সত্তাকে তুলে ধরেছেন। তিনি প্রকাশ্যেই ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন জানান এবং ইসরায়েলের সমালোচনা করেন। এ কারণে নিজ দল ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ নেতার সাথেই তাকে মতবিরোধে পড়তে হয়েছে। এই অ্যাসেম্বলির সদস্য এমন বিলেরও প্রস্তাব করেছিলেন যা নিউ ইয়র্কের সেসব চ্যারিটি প্রতিষ্ঠানের কর সুবিধা বাতিল করবে যারা আন্তর্জাতিক মানবাধিকার আইন অমান্য করে ইসরায়েলের বসতি স্থাপনের সাথে সম্পৃক্ত। এবং তিনি এও বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত। তিনি যে কোনো ক্ষেত্রেই ধর্ম বা জাতিগত পরিচয়ে বিদ্বেষ বা বৈষম্যের বিরুদ্ধেও কথা বলেছেন। মিস্টার মামদানির এই প্রচারণা এবং প্রাইমারিতে সাফল্য শুধু নিউ ইয়র্ক নয়, পরবর্তী জাতীয় নির্বাচন ঘিরে পুরো ডেমোক্রেটিক পার্টির জন্য একটি শিক্ষণীয় দিক হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদ বা 10 বছর দায়িত্ব পালনের প্রস্তাবে মত দিয়েছে বিএনপি। দলটি আগের অবস্থান পরিবর্তনের কথা বলছে শর্ত সাপেক্ষে। তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবে রাজি হয়নি। এদিকে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব করেছে। সংবিধানের মূলনীতির প্রশ্নেও দলগুলোর মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে মঙ্গলবারের বৈঠকে। তাহলে জুলাই সনদের বিষয়টা কোন অবস্থানে গিয়ে দাঁড়াচ্ছে, এ নিয়েই আজকের আলোচনা। সঙ্গে আছে আমি আবুল কালাম আজাদ, আর আমার সঙ্গে আছেন কাদির কল্লোল। কাদির, বিএনপির এই যে অবস্থান প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের প্রশ্নে, এখান থেকে সরে আসলো কেন? আসলে বিএনপির যে অবস্থানটা ছিল সেটা ছিল হচ্ছে যে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে 2 মেয়াদ বা 10 বছর যাই থাকুক না কেন, মাঝখানে বিরতি দিয়ে তিনি আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তারপরে আর পারবেন না। এইটা হচ্ছে বিএনপির অবস্থান ছিল। কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সংস্কারের প্রস্তাবগুলো এসছে সেখান থেকে যে প্রস্তাবটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এক ব্যক্তি টানা 2 মেয়াদের পরে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই জায়গাটাতে মানে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। জামায়াত ইসলামী সহ বামপন্থী দলগুলো, ইসলামপন্থী দলগুলো, তাদের বড় অংশই 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এই অবস্থান বা এই প্রস্তাবের পক্ষে তারা রয়েছে। কিন্তু বিএনপির অবস্থানটা ওই জায়গাটাতে ভিন্ন ছিল। বিএনপি এখন সেই জায়গায় সরে এলো। গত সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বৈঠকেও তারা সিদ্ধান্ত নিয়েছে যে 10 বছরের যে জায়গাটা, 10 বছরের পর সর্বোচ্চ 10 বছর, তারপর আর কেউ হতে পারবে না টানা 2 মেয়াদে, সেটা তারা একমত পোষণ করে। তবে সেখানে তারা শর্ত দিয়েছে। এই যে তারা আগের অবস্থান থেকে সরে এলো, এটা একটা চাপের কারণেও সরে এসেছে বলা যায়। কারণটা হচ্ছে যে প্রধানমন্ত্রী মানে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, এর পেছনে, এই প্রস্তাবের পেছনে যে যুক্তিটা দেয়া হয়েছে যে একজন ব্যক্তি যখন টানা লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন, তখন তার কর্তৃত্ববাদী, একনায়কতন্ত্র, স্বৈরাচারী আচরণ, এই বিষয়গুলো করার সুযোগটা তৈরি হয়। তারা সেই জায়গাটাতে আওয়ামী লীগের গত 15.5 বছরের শাসনের বিষয়টা উদাহরণ হিসেবে তুলে ধরছেন। ফলে এই বিষয়টা যখন আসছে, বিএনপির উপরেও একটা চাপ তৈরি হচ্ছে যে বিশ্লেষকরা যেটা মনে করেন যে এই ধরনের একটা আলোচনাও বাজারে মানে রাজনৈতিক অঙ্গনে রয়েছে যে বিএনপি তাহলে কর্তৃত্ববাদী শাসন বা স্বৈরাচারী শাসনের পক্ষে যায় কিনা। ফলে এটা একটা দলের, বিএনপির উপরে একটা চাপ তৈরি হয়েছে। সে কারণে বিএনপি সেই জায়গাটা থেকে, তাদের আগের জায়গা থেকে সরে এসেছে যে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা তারা রাজি হয়েছে। কিন্তু এখানে তারা শর্ত দিয়েছে। সেই শর্তের বিষয়টা হচ্ছে সাংবিধানিক কাউন্সিল গঠনের একটা প্রস্তাব এসেছে, সেটি তারা মানতে রাজি নয়, সেটি বাদ দিতে হবে। এই ধরনের একটি শর্ত তারা দিয়েছে। 2 মেয়াদ বলা হচ্ছে, সঙ্গে 10 বছর। যদি 10 বছর না হয়, যদি সংসদ ভেঙে যায়, সেক্ষেত্রে কি হবে? এটি নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? 2 মেয়াদ বলতে যেটা বোঝানো হচ্ছে যে
5 বছর পর পর মেয়াদ, 5 বছর পর যখন মানে নির্বাচন হবে তখন তো সংসদ ভেঙে যাবে। মানে এখন যেটা আলোচনা, এখন যে ব্যবস্থা আছে তাতে কিন্তু সংসদ ভেঙে যাওয়ার কোনো বিধান নেই। সংসদ বহাল থাকে, বহাল থেকেই নির্বাচন, যেটা বিগত আওয়ামী লীগের শাসনের সময় করা হয়েছে সংবিধানে সংশোধনী এনে। এই জায়গাটাতেও প্রস্তাব এসছে নির্বাচনের 90 দিন আগে সংসদ ভেঙে দিয়ে তারপর নির্বাচনের প্রস্তুতি নেবে, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা নির্বাচন পরিচালনার জন্য একটা ব্যবস্থা আনার কথা বলা হয়েছে। এই প্রস্তাবগুলো এসছে। এই জায়গাটাতে আবার বিএনপি সহ সব দলগুলো কিন্তু একমত যে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, সেটা 5 বছর পরপর যে নির্বাচন যে বিষয়টা আসবে। তাদের এই বিএনপির যে শর্ত যে সাংবিধানিক কাউন্সিল গঠন করা যাবে না, দলটি এই প্রস্তাবের বিরুদ্ধে কেন অবস্থান নেয়? দলটি যেটা মনে করছে যে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করছেন। তিনি যেটা, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এই জায়গাটাতে খর্ব হয়, কারণ জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাবটা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ থেকে প্রতিনিধি থাকবেন এবং সংসদ থেকে প্রতিনিধি থাকবেন, মানে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষের স্পিকাররা থাকবেন। তারা সাংবিধানিক সব পদে নিয়োগগুলো দেবেন। এমনকি এই প্রস্তাবও ছিল যে 3 বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল, এই নিয়োগগুলো এই সাংবিধানিক কাউন্সিল দেবে। এই সাংবিধানিক কাউন্সিলে রাষ্ট্রপতি থাকবেন, প্রধান বিচারপতি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। তো এখন যেটা দাঁড়িয়েছে, বিএনপি মনে করছে যে এর ফলে যেটা হবে যে সরকারের ক্ষমতা, নির্বাহী বিভাগের ক্ষমতা, সেটা খর্ব করা হবে। বিএনপির নেতারা বলছেন যে তারা মনে করেন যে এই মানে এতে সরকার পরিচালনার ক্ষেত্রেও সমস্যা হবে এবং এটা গণতন্ত্র দুর্বল হবে, এটা তাদের যুক্তি। কিন্তু ভিন্ন পক্ষেও যুক্তি যদিও আছে, তারা বলছেন যে ক্ষমতার ভারসাম্য আনার জন্যই এই বিষয়টা করার কথা তারা বলছেন। কিন্তু বিএনপির বক্তব্য, বিএনপির যুক্তি একটাই, যে তারা মনে করেন যে দেশ পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলো জটিলতা সৃষ্টি করবে, সে কারণে তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা এটা কোনোভাবেই মানতে রাজি নন। তারা মঙ্গলবার যে সর্বশেষ বৈঠক হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের, সেখানে তারা বলেছেন তারা 10 বছর প্রধানমন্ত্রীর মানে সর্বোচ্চ মেয়াদ, সেটা তারা মানতে রাজি আছেন, কিন্তু এই কাউন্সিল, সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়টা তারা কোনোভাবেই গ্রহণ করবেন না। এটা তারা প্রত্যাখ্যান করেন। ফলে তাদের অবস্থান হচ্ছে তারা এটা গ্রহণ করছেন না। তবে অন্যান্য দলগুলো, জামায়াত ইসলামী বা ছাত্র নেতৃত্বের যে দল এনসিপি, তারা এই বিষয়টাতে আবার মানে মনে করেন যে সাংবিধানিক কাউন্সিল গঠন করা প্রস্তাব। কিন্তু অন্য দলগুলো যাই মনে করুক, এই মুহূর্তে অন্যতম প্রধান দল বিএনপি। ফলে জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্যটা ছিল যে তাদেরকে মানে এটাতে মানে একমত করানো, কিন্তু সেই বিএনপি মানে তারা জোরালোভাবেই বলেছে যে তারা এই বিষয়টা কোনোভাবেই মানবেন না। এটি যদি হয়, সাংবিধানিক কাউন্সিল বা এই ধরনের কোনো কিছু যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারা 10 বছরের যে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টাতে যে একমত হয়েছেন সেই জায়গা থেকেও তারা সরে আসবেন। ফলে এই বিষয়টা খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কাদের জাতীয় ঐকমত্য কমিশন এই জাতীয় কাউন্সিল থেকে, সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে, এখন তাদের প্রস্তাব কি, কেন বা তারা এখান থেকে সরে আসলেন? জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তার সঙ্গে আমি কথা বলছিলাম। অধ্যাপক রিয়াজ যেটা বলছিলেন আমাকে, সেটা হচ্ছে যে তারা মনে করছেন যে সব দলগুলোকে একমত করা প্রয়োজন, সে কারণে তারা এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের জায়গা থেকে, সেটাও নিয়োগের জন্যই তারা বলছিলেন। এখন তারা বলছেন যে মানে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, এইখানে প্রধান বিচারপতি থাকবেন না। এখন তারা বলছেন প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবেন, মানে আপিল বিভাগের, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন, তবে প্রধানমন্ত্রী থাকবেন। আর তারা বলছেন যে 2 সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের স্পিকাররা থাকবেন। এই কমিটির কাজ হবে হচ্ছে মানে সাংবিধানিক যে পদগুলো আছে, সাংবিধানিক পদ বলতে বাংলাদেশে কিন্তু 4টি জায়গা বলা যায়। একটি হচ্ছে সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের মহা হিসাব নিরীক্ষকের পদ। এই 4টি পদের বিষয়, কিন্তু তারা আবার সেখানে যুক্ত করেছেন সংবিধিবদ্ধ পদগুলো। তো এই বিষয়গুলো তারা এনেছেন, যেটা মনে হয়েছে যে তারাও এক ধরনের চাপের মধ্যে পড়েছেন। যদি
মানে বিএনপি বা বিএনপির সঙ্গে তার মিত্ররা যদি এটা গ্রহণ না করেন, সেই অবস্থানেই এসেছে বৈঠকগুলোতে, সেটা যদি তারা গ্রহণ না করেন তাহলে এই বিষয়টা বাস্তবায়ন করা কঠিন। সে কারণে তারাও তাদের অবস্থান থেকে সরে এসে তারা এখন এই প্রস্তাব দিচ্ছেন। কিন্তু সুপ্রিম কোর্টের একজন আইনজীবী স্বাধীন মালিকের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে মানে সংবিধিবদ্ধ যেটা বলা হচ্ছে বাংলাদেশে, মানে এটার মানে হচ্ছে যে আইনের ভিত্তিতে যে প্রতিষ্ঠান চলে, যেমন দুদক, দুর্নীতি দমন কমিশন, তাদের নিজস্ব একটা আইন আছে, সেই আইনের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন চলে। সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা আইনি প্রতিষ্ঠান, আইনগত প্রতিষ্ঠান, আইনের উপরে ভিত্তি করে চলে। এটাকে বলা হয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এরকম প্রতিষ্ঠান 200-র উপরে আছে। তো সব প্রতিষ্ঠানগুলোর যখন নিয়োগের বিষয়টা একটা কাউন্সিলের মাধ্যমে হবে বা একটা কমিটির মাধ্যমে হবে, সেটা যে নামেই ডাকা হোক, সেখানে যে সরকার থাকবে নির্বাহী বিভাগ, তার ক্ষমতা কিছুটা খর্ব হবে, সেটা ওই আইনজীবী মনে করছেন। বিএনপিও কিন্তু ওই যুক্তিটা দেখাচ্ছে। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের অধ্যাপক আলী রিয়াজ যেটা বলছেন যে তারা এই জায়গাটাতে ক্ষমতার ভারসাম্য আনতে, এটা বলছেন, তারা এটা চেষ্টা করবেন শেষ পর্যন্ত একটা সমঝোতায় আসা যায় কিনা। সবাই চাইছেন একটু ছাড় দিয়ে হলেও এই জায়গায় ঐক্যমত্যে আসার, নাকি বিষয়টা কি এরকম? ছাড় দিয়ে হলেও ঐক্যমত্যে আসার, কিন্তু বিএনপি এই বিষয়টাতে কোনোভাবেই গ্রহণ করছে না। বিএনপি এই জায়গায়, তার কারণটা এখানে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবাই দেখছেন। তো সেই জায়গাটাতে বিএনপিকে দেশ পরিচালনা করতে হবে, তারা তাদের ক্ষমতাটা সীমিত হয়ে আসুক, অন্যান্য প্রতিষ্ঠান সেখানে ভাগ বসাক, সেটা তারা চাইবেন না। তো সেই একটা বিষয় রয়েছে, সেটা বিশ্লেষকরা মনে করেন। তবে জাতীয় ঐকমত্য কমিশন তারা তাদের যুক্তি একটাই, যে ক্ষমতার ভারসাম্য আনতে চান। কিন্তু এই জায়গাটাতে কিন্তু মানে ঐকমত্য হওয়াটা বেশ কঠিন, যেখানে বিএনপি এটা কোনোভাবেই মানতে রাজি নয়। কাদের সংবিধানের মূলনীতির প্রশ্নেও কিন্তু মতপার্থক্য এসেছে, এগুলো আসলে কি এবং কোথায় মতভিন্নতা কোথায়? মূলনীতির প্রশ্নে যে মত পার্থক্যটা, সেটা হচ্ছে যে ইসলামপন্থী দলগুলো যারা আছে তারা ধর্মভিত্তিক বেশ কিছু প্রস্তাব তারা তুলেছেন। সেই দলগুলোর নেতারা যারা বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের, বামপন্থী দলগুলো তাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, অন্যদিকে বিএনপির একটা অবস্থান আছে। তো এখানে সর্বশেষ মঙ্গলবারের বৈঠকেও এটা নিয়ে বেশ উত্তপ্ত তর্ক বিতর্ক হয়েছে। এখানে উত্তপ্ত তর্ক বিতর্কটা হয়েছে বিএনপি এবং বামপন্থী দলগুলোর মধ্যে। তর্কের জায়গাটা হচ্ছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমানের, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই মূলনীতিতে পরিবর্তন আনা হয়েছিল। সেই পরিবর্তনটা আনা হয়েছিল, তার সময় পরিবর্তনটা আনা হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র, অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচার, এই 4টি বিষয় আনা হয়েছিল তার সময়। তার আগে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে 72-এর যে সংবিধান, প্রথম যে সংবিধান, সেই সংবিধানে ছিল মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই বিষয়গুলোর পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের বিগত শাসনে 15 সংশোধনী যেটা আনা হয়েছে, সেখানে 72-এর সংবিধানের অনেক বিষয় ফিরিয়ে আনা হয়েছে, সেখানে মূলনীতিগুলো ফিরিয়ে আনা হয়েছে। এখন মূল বিতর্কটা দাঁড়িয়েছে সেই 5ম সংশোধনীর মূলনীতি থাকবে নাকি 15 সংশোধনীর মূলনীতি থাকবে, অর্থাৎ 72-এর সংবিধানের আলোকে। এই জায়গাটাতে বিএনপি এবং বামপন্থী দলগুলো পাল্টাপাল্টি অবস্থানে। বামপন্থী দলগুলোর হচ্ছে যে এখন যে অবস্থায় আছে সংবিধানে মূলনীতিগুলো, 15 সংশোধনীর মাধ্যমে 72-এর যে মূলনীতি ফিরিয়ে আনা হয়েছে সেটাই বহাল থাকবে। আর বিএনপির বক্তব্য হচ্ছে 5ম সংশোধনী বহাল রাখতে হবে। এই পার্থক্যেই বিতর্কটা হয়েছে। তবে ইসলামপন্থী দলগুলোর যে বক্তব্য, সেখানে জাতীয় ঐকমত্য কমিশন একটা বিষয় যুক্ত করেছে যে মূলনীতির প্রশ্নে আপনারা যে সিদ্ধান্তেই আসুন না কেন, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা, এই বিষয়টা রাখা প্রয়োজন। এই প্রস্তাবটা জাতীয় ঐকমত্য কমিশন করেছে। তবে এই প্রস্তাবে কিন্তু আবার বিএনপি সহ সব দলই একমত মোটামুটি। কিন্তু মানে 5ম সংশোধনীর মূলনীতি থাকবে না 15 সংশোধনীর মূলনীতি থাকবে, এ নিয়ে এই বিতর্কটা মানে এক জায়গায় ঐকমত্যে আসা বেশ কঠিন। কারণ এই বৈঠকে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার সঙ্গে আমি কথা বললাম। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যার যার দলীয় রাজনৈতিক আদর্শ থেকে মূলনীতির মানে কথা বলছে বা বিবেচনা করছে, ফলে
এই জায়গায় হবে কিনা সেই ব্যাপারে তিনিও সন্দিহান, এবং রাজনীতিকদের আরও কয়েকজনের সঙ্গে আমি কথা বলছি, তারাও সন্দিহান। ফলে এই জায়গাটাতে মত পার্থক্য থেকেই যাবে। যদিও জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে যে তারা আগামী রোববার আবারও বৈঠকে বসছেন দলগুলোকে নিয়ে, এই বিষয়টাতেই মূলত তারা আলোচনা করবেন। মূলনীতি নিয়ে আরও আলোচনা হবে। অনেক কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে, সেটি কোন অবস্থানে গিয়ে দাঁড়ালো? জুলাই সনদের যে বিষয়টা হচ্ছে যে এখন যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এগুলোই হচ্ছে স্পর্শকাতর বিষয় বা মূল বিষয়। বাকি বিষয়গুলো খুবই কিন্তু মানে সাধারণ বিষয়। বলা হয় যে 160টা 66টা প্রস্তাব এসছে, সেগুলো খুবই ধরেন পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, সেগুলো খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু এই স্পর্শকাতর বিষয়গুলোতে এখন পর্যন্ত কোনো ঐক্যমত্য হয়নি, এবং ঐক্যমত্য হওয়া বেশ কঠিন, বেশ চ্যালেঞ্জের। কিন্তু জুলাই মাসের মধ্যেই কিন্তু, যেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের সময় দেওয়া আছে 15ই জুলাই, ঐক্যমত্য কমিশন তারা তাদের টার্গেট ঠিক করেছে 10ই জুলাইয়ের মধ্যে একটা জায়গায়, চূড়ান্ত জায়গায় আসবে। কিন্তু তাদের মধ্যেও সন্দেহ আছে যে আসলে এটা ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ একেবারে মূল বিষয়গুলোতে ঐক্যমত্যের ভিত্তিতে দেওয়া কতটা সম্ভব হবে। কিন্তু তারা যেটা বলছেন যে তারা একটা জুলাই সনদ দেবেন, সেখানে ভিন্নমত যেগুলো আছে সেগুলো ভিন্নমত হিসেবেই দেবেন, যেগুলো ঐক্যমত্য হবে সেগুলো ঐক্যমত্য হিসেবেই দেবেন। কিন্তু মূল জায়গাগুলোতে, স্পর্শকাতর জায়গাগুলোতে, মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্য হওয়া বেশ কঠিন। ধন্যবাদ কাদির। দর্শক, এই ছিল আজকের আলোচনা। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর আর বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং বিবিসি বাংলার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।